বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত ১৬ বছর স্বৈরাচার শুধু নিজেদের স্বার্থ দেখেছে। দুপুরে ঠাকুরগাঁওয়ে বিএনপি নির্বাচনী জনসভায় এই কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, বিগত সময়ে মানুষ রাজনৈতিক অধিকারের পাশাপাশি অর্থনৈতিক অধিকার থেকেও বঞ্চিত হয়েছে। জনগণের সমর্থন নিয়ে এদেশকে পুনর্গঠন করবে বিএনপি। পরে বিরামপুর ও নীলফামারীতে আয়োজিত জনসভায় তারেক রহমান বলেন, বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম নিয়ে নয়। জুবাইর রহমানের রিপোর্ট। দীর্ঘ ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ের মাটিতে পা রাখলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি। মাঠে পৌঁছতেই হাজার হাজার নেতাকর্মীর করতালিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। হাত নেড়ে সমর্থকদের অভিবাদনের জবাব দেন বিএনপি চেয়ারম্যান। এই জনসভা হোক আমাদের সেই শপথের জনসভা, যেই জনসভায় আমরা শপথ নেব আমরা আগামী দিনে একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলব। তিনি বলেন, মানুষ রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। উত্তরাঞ্চলকে স্বনির্ভর হিসেবে গড়ে তোলার পাশাপাশি নারী ও যুবকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার অঙ্গীকার করেন তিনি। গত এক যুগ ধরে বাংলাদেশের মানুষ তাদের যেমন রাজনৈতিক অধিকারকে প্রয়োগ করতে পারে নাই, তারা কথা বলার স্বাধীনতা পায় নাই, ঠিক একইভাবে বাংলাদেশের মানুষ তাদের অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার অধিকার থেকে অনেক পিছিয়ে গিয়েছে। দেশে সঠিক পরিমাণের আমাদের তরুণদের, যুবকদের যে কর্মসংস্থানের ব্যবস্থা হওয়ার দরকার ছিল সেই ব্যবস্থা হয়নি। দেশের নারীদের, মা বোনদেরকে মূল্যায়ন করার জন্য তাদের যেই স্বাবলম্বী করে গড়ে তোলার কথা ছিল সেইটি হয় নাই। দেশের যুবকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তোলার করা উচিত ছিল, সেই কাজটি হয় নাই। দেশের কৃষকদের অর্থনৈতিক মেরুদণ্ড সহযোগিতা করার জন্য, অর্থনৈতিকভাবে সহযোগিতা করার জন্য যেই সহযোগিতা করা উচিত ছিল সেই কাজটিও করে নাই বিগত স্বৈরাচার সরকার। প্রিয় ভাই বোনেরা, আজ সময় এসেছে আমরা 12 তারিখের নির্বাচনে যেমন জনগণের প্রতিনিধিকে নির্বাচিত করব, একইভাবে আমরা দেশ পুনর্গঠনের কাজে হাত দিব। পরে নীলফামারীতে আয়োজিত জনসভায় তারেক রহমান বলেন, বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়। আমরা সকলকে সাথে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। আগামী দিনে একটি মানুষকে আমরা বিবেচনা করব তার মেধা এবং তার যোগ্যতা দিয়ে, তার বর্ণ দিয়ে নয়, তার ধর্ম দিয়ে নয় বা অন্য কিছু দিয়ে নয়। আমরা তাকে বিচার করতে চাই তার মেধা এবং যোগ্যতা দিয়ে। সবশেষ বিরামপুরে আয়োজিত সমাবেশে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে। আমরা সকল ধর্মের মতের মানুষকে সাথে নিয়ে আমাদের আগামী দিনের প্রত্যাশিত বাংলাদেশকে ধীরে ধীরে গড়ে তুলতে চাই। কাজেই সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় আমাদের মধ্যে কোনো বিভেদ রাখা যাবে না। সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় আমাদেরকে দেশের বিরুদ্ধে, জনগণের অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আমাদেরকে সতর্ক এবং সজাগ থাকতে হবে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে তারাই দুর্নীতি, চাঁদাবাজি ও মামলাবাজি করে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে হবিগঞ্জে আয়োজিত জনসভায় তিনি একথা বলেন। ধর্মের ভিত্তিতে দেশকে আর বিভক্ত হতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন শফিকুর রহমান। পরে সিলেটের জনসভায় জামায়াত আমির বলেন, যারা জনগণের টাকা চুরি করেছে তাদের শান্তিতে থাকতে দেয়া হবে না। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। রাজনীতিকে পেশা নয়, দায়িত্ব হিসেবে নেয়ার কথা জানিয়ে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে জামায়াত ইসলামী। হবিগঞ্জের নিউফিল্ড মাঠে নির্বাচনী জনসভায় দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, যারা রাজনীতিকে পেশা হিসেবে নিয়েছে তারাই দুর্নীতি, চাঁদাবাজি ও লুণ্ঠনের সঙ্গে জড়িত। রাজনীতি আমাদের পেশা নয়, রাজনীতিকে আমরা কর্তব্য হিসাবে নিয়েছি। রাজনীতিতে যারা পেশা হিসাবে নিয়েছে দুর্নীতি, চাঁদাবাজি, মামলাবাজি, লুণ্ঠন এগুলা তারা করে। ক্ষমতায় গেলে জামায়াতের সংসদ সদস্যরা ট্যাক্স মুক্ত গাড়ি ও স্বল্প মূল্যের সরকারি ফ্ল্যাট নেবেন না বলেও জানান তিনি। বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিও তাদের পরিবারের আয় ব্যয়ের হিসাব প্রকাশ করা হবে। দুর্নীতিতে জড়ালে কাউকে ছাড় দেয়া হবে না। যারা নির্বাচিত প্রতিনিধি হবেন তারাই চরিত্র হারিয়ে লুণ্ঠনকারী হয়ে যাবেন, সেই বাংলাদেশ দেখতে চাই না। আমাদের যারা নির্বাচিত হবেন তারা প্রতি বছর একবার জনগণের সামনে তাদের আয় ব্যয়ের হিসাব প্রকাশ করতে বাধ্য হবেন।
শুধু নির্বাচিত প্রতিনিধি নন, তার পরিবারের প্রত্যেক সদস্যের আয় ব্যয়ের হিসাব দিতে হবে। অত্যন্ত স্বল্প মূল্যে যেটা এমপি মন্ত্রীদেরকে দেওয়া হয় সেই প্লট আমরা নেব না। আমরা বলেছি বিনা ট্যাক্সের গাড়ি আমরা কিনবো না। চাঁদাবাজির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে জামায়াত আমির বলেন, চাঁদা নিতে এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নারীদের প্রতি সহিংসতা ও দুর্ব্যবহারের বিরুদ্ধেও অবস্থান নেন তিনি। দুর্নীতি আমাদের সমাজকে আগাগোড়া একবারে ছেয়ে ফেলেছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিলে এই দেশ পরিচালনার আমরা চাঁদাবাজের হাত বন্ধ করে দেব ইনশাআল্লাহ। আর চাঁদাবাজি করার দুঃসাহস কেউ দেখাবে না। ব্যবসায়ীর রাতের ঘুম হারাম হবে না। ফুটপাতের সাধারণ হকারকে চোখের পানি ফেলতে হবে না। এখনো মায়েরা ঘরের মধ্যে নিরাপদ নন, ঘর থেকে বের হলে চলাচলে নিরাপদ নন, কর্মস্থলে নিরাপদ নন। পরে নিজ জন্মস্থান মৌলভীবাজারের কুলাউড়ায় আয়োজিত সমাবেশে জামায়াত আমির বলেন, এক শ্রেণী সম্পদের পাহাড় গড়বে আর আরেক শ্রেণী দারিদ্রতার সঙ্গে যুদ্ধ করে না খেয়ে থাকবে, তা হতে দেয়া হবে না। যেখানে আমার মায়ের ইজ্জতের গ্যারান্টি নাই, যেখানে চাঁদাবাজিতে অতিষ্ঠ জনগণ, যেখানে দুর্নীতিতে ছেয়ে গেছে দেশ, যেখানে নিরীহ মানুষকে মামলা দিয়ে হয়রান করা হয়, এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয়। পরে সিলেটের জনসভায় যোগ দিয়ে জামায়াত আমির বলেন, যারা জনগণের টাকা চুরি করেছে তাদের শান্তিতে থাকতে দেওয়া হবে না। 15.5 বছরে বাংলাদেশ থেকে 28.5 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এই টাকা কার? এই টাকা 18 কোটি মানুষের। এই টাকা আজকে জন্ম নেওয়া শিশুর। এই টাকা রাস্তার পাশে বসে আমার যে ভাই, আমার যে বোন ভিক্ষার তালা নিয়ে মানুষের কাছ থেকে ভিক্ষা নেয়, এই টাকা তারও। জনগণের এই টাকা যারা চুরি করেছে, আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিলে আমরা ওদেরকে শান্তিতে থাকতে দেব না। রাষ্ট্র ইনশাআল্লাহ ওদের মুখের ভিতর দিয়ে হাত ঢুকে পেটের ভিতর থেকে বের করে নিয়ে আসবে। জামাত ক্ষমতায় গেলে 5 বছরে দেশের চেহারা পাল্টে যাবে বলে মন্তব্য করেন জামায়াত আমির। অনিয়ম, দুর্নীতি, মাদক সমস্যা দূর করার পাশাপাশি পিছিয়ে পড়া এলাকাগুলোর উন্নয়নের অঙ্গীকারও ব্যক্ত করেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। ঘোষণা করেছে আতিকুর রহমান তিতাস, মাই টিভি। মাঠের উপরে খুলনা 5 আসনের জামায়াতের প্রার্থী ও কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, কালো টাকা দিয়ে কারাগার থেকে সন্ত্রাসীদের ছাড়িয়ে আনা হচ্ছে। ডুমুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগকালে কথা বলেন তিনি। গোলাম পরোয়ার আরও বলেন, কালো টাকা দিয়ে ভোট কিনতে ব্যর্থ হয়ে কারাগার থেকে সন্ত্রাসীদের ছাড়িয়ে আনা হচ্ছে। তাদের দিয়ে ভোট গ্রহণের দিন ভোটারদের অন্য প্রতীকে জোর করে ভোট দেওয়ানো হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তা সুদৃষ্টি কামনা করেছেন। যেসব ক্রাইটেরিয়াতে আমরা ঝুঁকিপূর্ণ মনে করি যে সেই এরিয়ার আশেপাশে সহিংসতা করার মতো লোক আছে, অবৈধ অস্ত্র আছে এবং ভোটারদের শান্তিপূর্ণ ভোট দানের পরিবেশকে থ্রেট করতে পারে, এইসব লোকেরা সেই সব এরাতে আছে, আমরা এই সমস্ত খবর পাচ্ছি। সেই জন্য আমরা এগুলোকে ঝুঁকিপূর্ণ মনে করি। আমরা টের পাচ্ছি এরকম হইতে পারে যে ভোটাররা ভয় যাবে না, গেলে তারা ধাওয়া করবে, জোর করে বলবে আমার মার্কায় ভোট দাও, এইসব অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে। এই জন্য উচিত এইসব ঝুঁকিপূর্ণ কেন্দ্রের ভোট প্রদান, ভোট কাস্টিংটাকে পিসফুল করার ব্যাপারে সরকারকে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা। বাংলাদেশের নিয়ন্ত্রণ হতে হবে ঢাকা থেকে, দিল্লি থেকে নয়, এবং এদেশের জনগণই সবকিছুর মালিক বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সাভারে ঢাকা 19 আসনে 11 দলীয় জোট প্রার্থী দিলশানা পারুলের পক্ষে এক নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন। নাহিদ ইসলাম এ সময় আরও বলেন, দেশে 11 দলের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। 12 ফেব্রুয়ারি দেশের মানুষ 11 দলীয় জোটকে ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবে। এ সময় স্থানীয় জামায়াত ও এনসিপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমরা খুব স্পষ্টভাবে বলেছি, বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে, বাংলাদেশের নিয়ন্ত্রণ করবে বাংলাদেশের জনগণ। দিল্লির দাবিদারি যারা করে এসেছে, নতুন করে যারা দিল্লির দাবিদারি করতে চায়, তাদের রাজনীতি বাংলাদেশে আর কখনো প্রতিষ্ঠিত হবে না। আমরা জীবন দিয়েছি, আমরা জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি, কিন্তু আজাদী এবং সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক বিন্দু পরিমাণ ছাড় দেব না। শরীফ ওসমান হাদির বিচারের প্রশ্নে আমরা এক বিন্দু পরিমাণ ছাড় দেব না।
যশোরে 11 দলীয় ঐক্যজোটের নির্বাচনী পথসভায় দ্বিমুখী রাজনীতি ও প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ। দুপুরে যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা ভৈরব চত্বরে এই পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেন, 11 দলীয় ঐক্যজোট ইনসাফের পক্ষে রয়েছে এবং বিজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। তিনি এই নির্বাচনকে আধিপত্যবাদ থেকে মুক্তির এবং রাষ্ট্র গঠনের নির্বাচন বলে উল্লেখ করেন। পুলিশ ভাইয়েরা, আপনারা বিবেকের কাছে দায়বদ্ধ থাকুন, কোন রাজনৈতিক দলের কাছে না। রাজনৈতিক দলের কাছে দায়বদ্ধ থাকলে সেটার কি পরিণতি হয় সেটা আপনারা গত জুলাইয়ে দেখেছেন। আল্লাহর কসম করে বলছি, আপনারা ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে থাকেন। আপনারা বাংলাদেশের জনতার চাকরি করতে আসছেন, জনতার ট্যাক্সের টাকায় আপনার বেতন হয়, কোন রাজনৈতিক দলের টাকায় আপনার বেতন হয় না। আজকে যদি আপনি কোন রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষকতা দিয়ে ক্ষমতায় নিয়ে যান, আগামীকাল আপনার সন্তানের চাকরির জন্য তাদেরকে ঘোষণা দিতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকাল থেকেই বিএনপি, জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন দলের প্রার্থীদের প্রচারণায় সরগরম বিভিন্ন এলাকা। পাড়া মহল্লা, অলিগলি চষে বেড়াচ্ছেন তারা। ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ইলিয়াস মাতবরের রিপোর্ট। শেষ সময়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নিজেদের পক্ষে ভোট চাইছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা। এ সময় ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। রাজধানীর ভাসানটেকে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ওষুধ বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। পরে মহাখালীর কড়াইল এলাকায় আয়োজিত চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন তিনি। রাজধানীর কাকরাইল এলাকায় মতবিনিময় সভা করেছেন ঢাকা 8 আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। আপনাদের হাতের কাছে রাখার চেষ্টা করেছি, আপনাদের নাগালে বুঝতে রাখার চেষ্টা করেছি। আগামী দিনেও আমি আপনার নাগালে ভোট দিতে আমাকে খুঁজতে হবে না, একটা ফোন করেন। যদি বাসায় গিয়ে না পান, কখনো মনে হয় তখন দয়া করে কাগজে লিখে দিয়ে আসবেন, একটা ফোন করে দিয়ে আসবেন, একটা ফোন নাম্বার দিয়ে আসবেন, ইনশাআল্লাহ আপনি সহজ পাবেন। অন্যদিকে রাজধানীর কাজীপাড়ায় ঢাকা 15 আসনে বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন নেতাকর্মীদের নিয়ে প্রচারণা চালিয়েছেন। দীর্ঘদিন পর মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে। আমাদের নেতাকর্মী সমর্থকরা বাসায় গিয়ে গিয়ে তাদের সচেতনতা করার জন্য এবং উঠান বৈঠকের মধ্য দিয়ে বাড়ি মালিক সমিতি, ফ্ল্যাট মালিক সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলেছি, যাতে করে উৎসব মুখর পরিবেশে সকলের অধিকার, ভোটের অধিকারটা তারা যাতে প্রয়োগ করতে পারে। মিরপুর 12 এর বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন ঢাকা 16 আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক। আমার এই এলাকার সাধারণ মানুষের ভোটে আমি যদি ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচিত হতে পারি, ইনশাল্লাহ আমরা যদি সরকার গঠন করতে পারি, প্রত্যেকটি পরিকল্পনা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। জামায়াতের প্রার্থী তারা কিছু বহিরাগত মানুষজনকে বিভিন্ন জায়গায় এনে ভাড়াটিয়া হিসেবে রেখেছে, সো আমরা সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করছি তারা কারা। রাজধানীর রামপুরা এলাকায় ঢাকা 11 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর MA কাইয়ুমের পক্ষে প্রচারণা চালায় নেতাকর্মীরা। অন্যদিকে রাজধানীর বাড্ডায় গণসংযোগ করেন ডক্টর MA কাইয়ুম। আপনি আপনাদের পরিচিত সন্তানের মতো, ভাইয়ের মতো, ইমোশনালি কাউকে কোনো কথায় ভোট না দিয়ে আপনার মূল্যবান ভোটটা অনেক দিন পরে সুযোগ, অনেক বছর পরে সুযোগ পেয়েছেন, এমন একজন পরিচিত লোককে দেন যাকে দিয়ে আগামী দিনে এই এলাকার উন্নয়ন হবে, আপনার এবং এলাকার মঙ্গল হবে। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। নিজ নির্বাচনী এলাকা ঢাকা 17 সহ আগামী 2 দিন রাজধানীতে 14টি নির্বাচনী জনসংযোগে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্যে রোববার ঢাকা মহানগর উত্তরের 6টি এবং মঙ্গলবার দক্ষিণের 8টি স্থানে ভিন্ন ভিন্ন জনসংযোগ করবেন তিনি। গুলশানে প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ডক্টর মাহদি আমিন। এছাড়া নির্বাচনের দিন বোরখা পরিহিত মহিলা ভোটারদের চিহ্নিত করতে ভোট কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক নারী পোলিং অফিসার নিয়োগের জন্য ইসির প্রতি দাবি জানিয়েছে দলটি। জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে বিপুল সংখ্যক বোরখা এবং নিকাব প্রস্তুত করা হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের প্রতি জোরালো আহ্বান জানানো যাচ্ছে যে প্রতিটি ভোট কেন্দ্রের নারী কক্ষে অবশ্যই পর্যাপ্ত সংখ্যক নারী পোলিং অফিসার নিয়োগ নিশ্চিত করতে হবে। আইন ও বিধিমালা অনুযায়ী মুখমণ্ডল খুলে ভোটের শনাক্তকরণ কার্যকরভাবে সম্পন্ন করতে হবে।
এ বিষয়ে নির্বাচন কমিশন ইতিমধ্যেই স্পষ্ট নির্দেশনা দিয়েছে যে ন্যাশনাল আইডি কার্ড বা হজের ছবি তোলার সময় যেভাবে মুখ খোলা রাখা হয় ঠিক একইভাবে ভোট গ্রহণের সময় নারী পোলিং কর্তৃপক্ষের সামনে মুখ খুলে পরিচয় নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভোটের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা রক্ষার সব রাজনৈতিক দলের পক্ষ থেকে নারী পক্ষে যথাসম্ভব নারী পোলিং এজেন্ট নিয়োগ নিশ্চিত করা অপরিহার্য এবং দায়িত্বশীল সকল রাজনৈতিক দলকে আমরা এ বিষয়ে সচেতন থাকার জন্য আহ্বান জানাচ্ছি। অর্থনীতির বর্তমান ভঙ্গুরতার জন্য অন্তর্বর্তী সরকার দায়ী নয়, বরং সরকারের নেওয়া সংস্কারমূলক পদক্ষেপেই বৈদেশিক মুদ্রা রিজার্ভে এসেছে স্থিতিশীলতা। এমন মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে সংবাদ সম্মেলনে উঠে আসে এসব তথ্য। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর ইশতেহার বিশ্লেষণ করে উদ্বেগ প্রকাশ করে সিপিডি। জাহিদ আহমেদ বাপুর রিপোর্ট। আর মাত্র কয়েকদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। আর এরই মধ্যে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে দলের সব রাজনৈতিক দল। আর তাই রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর ইশতেহার বিশ্লেষণ করে উদ্বেগ প্রকাশ করে সিপিডি। সেদিকে আমরা যদি দেখি, সংস্থাটি বলছে অধিকাংশ দলের ইশতেহারে সবুজ প্রকৃতি রক্ষা ও পরিবেশ বান্ধব উন্নয়ন যথাযথভাবে গুরুত্ব পায়নি। কিন্তু আমরা যে সবুজ পৃথিবীর যে ধারণাটি চাই, সেই ধারণাটি কিন্তু কোনো ইশতেহারেই পূর্ণভাবে প্রকাশিত হয়নি। এবারের নির্বাচন দ্বিদলীয় হয়ে উঠেছে। এতে বহুদলীয় ও ভারসাম্যপূর্ণ নির্বাচন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক। এইবারের নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর অন্তত ম্যানিফেস্টোর ব্যাপারে তাদের বেটার কমিটমেন্ট রয়েছে। সাম্প্রতিককালে অনেকগুলো জরিপ হয়েছে এবং সেই জরিপগুলোর দিকে যদি তাকান তাহলে দেখবেন যে প্রায় প্রত্যেকটি জরিপে বলা হচ্ছে যে পতিত দলটি, সে পতিত দলের ভোটই এবার ডিসিসিভ ফ্যাক্টর হবে। ইশতেহারগুলোতে বাস্তবায়নের অর্থ কোথা থেকে আসবে সে বিষয়ে স্পষ্ট আর্থিক কাঠামো নেই বলেও জানান খন্দকার গোলাম মোয়াজ্জেম। অর্থাৎ সকলে অনেক বড় বড় প্রত্যাশা ঘোষণা করেছেন, কিন্তু কোন জায়গা থেকে এই অর্থায়নটি হবে এবং যে ধরনের অর্থায়ন দুর্বলতায় এই সরকার রেখে যাচ্ছেন অন্তর্বর্তী সরকার, তাতে করে এই নতুন অর্থায়ন কোথা থেকে হবে, এটি কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। এমপি কেন্দ্রিক উন্নয়ন নয়, শক্তিশালী স্থানীয় সরকার ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই স্থানীয় সমস্যা স্থানীয়ভাবেই সমাধান হওয়া প্রয়োজন বলেও মনে করেন বক্তারা। বিগত 3 মাসে কি কমিটমেন্ট ছিল এবং কি প্রোগ্রেস হলো সেটার একটা আপডেট দেওয়া হোক, এবং এটা আমরা চাই না যে এমপি লিডারশিপে হোক, এবং আমাদের যে পরিবেশের সমস্যাগুলো সেগুলো আসলে লোকাল লেভেলের সমস্যা, এগুলার লোকাল লেভেল সলিউশন লাগবে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে প্রায় অর্ধেকই স্বল্প আয়ের। প্রতিদ্বন্দ্বিতা করা 2026 জন প্রার্থীর মধ্যে 832 জনেরই বার্ষিক আয় 5 লাখ টাকার নিচে, যা শতকরা হিসাবে 41%, আর 95 জনের আয় 1 কোটি টাকার বেশি। এমন তথ্য সুশাসনের জন্য নাগরিক সুজনের। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য উপস্থাপন শীর্ষক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। আরও জানাচ্ছেন শাবনম অবনী। কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব সহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের প্রায় অর্ধেকই স্বল্প আয়ের। সুশাসনের জন্য নাগরিক সুজনের তথ্যে উঠে এসেছে 2026 জন প্রার্থীর মধ্যে 832 জনের বার্ষিক আয় 5 লাখ টাকার নিচে, যা শতকরা 41%। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে সুজন। তার একটা বিশ্লেষণ। সুজনের তথ্যে দেখা যায় 741 জন প্রার্থীর আয় 5 থেকে 25 লাখ টাকা, আর 1 কোটি টাকার বেশি আয় করেন 95 জন। তবে 155 জন প্রার্থী হলফনামায় আয়ের তথ্যই দেননি। কোটি টাকার বেশি আয় করা প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি বিএনপির 51 জন, স্বতন্ত্র 25 জন এবং জাতীয় পার্টির 5 জন। 57% প্রার্থীর 5 থেকে 25 লাখ টাকা এটা আয় করেন। এটা বিএনপিতে সর্বোচ্চ 17 এত এটা, আর 1 কোটি টাকার উপরে এটা দেশের বাইরে যারা আছেন তাদের অধিকাংশ ক্ষেত্রেই দেশের বাইরের আয়টা ওইভাবে আসেনি। ঋণ খেলাপির ক্ষেত্রে কিছু কিছু গণমাধ্যম অনুসন্ধানে রিপোর্ট করেছে, তারা সুস্পষ্ট সংখ্যা বের করেছে কতজন ঋণ খেলাপি, কোন দলের কতজন এবং তারা কত টাকা ঋণ খেলাপি। ব্রিফিংয়ে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, আগের নির্বাচনের তুলনায় এবার ধনী ও স্বল্প আয়ের প্রার্থীর হার দুটোই কিছুটা কমেছে।
হলফনামা জমা দিয়েছে, সবার তথ্য নিয়ে আমরা তথ্য নিয়ে শুরু করেছি এবং আমরা শেষ পর্যন্ত আমরা এখানে বোধহয় বিশ্লেষণটা মূলত তুলে ধরা হবে যারা চূড়ান্ত প্রার্থী। নির্বাচনে অনেক প্রার্থীর ঋণখেলাপি থাকা সত্ত্বেও প্রার্থিতা পাওয়ায় ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন সুজন সম্পাদক। এখানে শবনম অবনী, মাই টিভি, ঢাকা। গণভোটে হ্যাঁ জয়লাভ করলেও বিএনপি ক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়ন করবে না, তাদের ইশতেহারে তা স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সন্ধ্যায় বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে ডাকা জরুরি সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, নির্বাচনের মাঠে বেশ কিছু জায়গায় অস্ত্রের মজুদ হচ্ছে, নির্বাচন কমিশনের ও যৌথ বাহিনীর উচিত এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া, তা না হলে নির্বাচনের দিন সুষ্ঠু ভোট হতে বাধাগ্রস্ত হবে। তিনি আরও বলেন, অনেক প্রার্থীরা উঠান বৈঠকে ভোটারদের হুমকি দিচ্ছেন, এসব বিষয়ে ইসি তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করছে না বলেও পরিলক্ষিত হচ্ছে। অনেকেই আচরণবিধি লঙ্ঘন করছে, রাত 8টা পর্যন্ত মাইক বাজানোর থাকলেও 8টার পরে 10টার পরে রাত 2টা 3টা 4টা বাজেও বড় বড় সমাবেশ হচ্ছে এবং সেখানে 3টা মাইকের একটা বাধ্যবাধকতা থাকার পরেও আমরা আমাদের পথসভা করেছি, সেখানে আমরা ওই অডিয়েন্স না শুনলেও 3টা মাইক দিয়ে প্রোগ্রাম করেছি। অথচ আমরা দেখছি যে অনেকে 3টা তো না বরং 300-400 মাইক ইউজ করছে, যেটা সরাসরি আচরণবিধি লঙ্ঘন। কিন্তু সেই বিষয়ে নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো ভ্রুক্ষেপ নেই, এটা শঙ্কার বিষয়। এটা লেভেল প্লেইং ফিল্ডকে ড্যামেজ করছে আর কি। আমরা ঢাকা 14, 16 ও 18 আসনের ভোট কেন্দ্রের প্রায় 18% ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। এর মধ্যে ঢাকা 14 ও 16 আসনকে অধিক ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মিরপুর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল SM ফুয়াদ মাসরুর। দুপুরে রাজধানী মিরপুর ইনডোর স্টেডিয়ামে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা 14, 16 ও 18 আসনের সার্বিক নিরাপত্তা ও নির্বাচন প্রস্তুতি বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। লেফটেন্যান্ট কর্নেল SM ফুয়াদ মাসরুর জানান, ভোটারদের নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসা যাওয়া নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে। ঝুঁকির মাত্রা অনুযায়ী ভোট কেন্দ্রগুলোকে অধিক ঝুঁকিপূর্ণ, মধ্যম ও সাধারণ শ্রেণীতে ভাগ করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। সম্মানিত গণমাধ্যম কর্মীবৃন্দ, আপনারা জাতির দর্পণ স্বরূপ, আপনাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ, নির্বাচনকালীন সময়ে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে সংবাদ পরিবেশন করবেন, গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে নিজেদেরকে বিরত রাখবেন এবং তথ্য প্রচারের পূর্বে তার তথ্যের সত্যতা যাচাই করে নেবেন এবং আপনাদের কাছে যে তথ্য থাকবে আইন শৃঙ্খলার হানিকর যে কোনো তথ্য আমাদেরকে দিয়ে সহায়তা করবেন। পরিশেষে বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকায় আইন শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা প্রস্তুত ও প্রতিশ্রুতিবদ্ধ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়ে টহল জোরদার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর 66 পদাতিক ডিভিশনের সদস্যরা। দুপুরের পর পুলিশ বিজিবিকে সাথে নিয়ে পঞ্চগড় সদর ও আটোয়ারী উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনকালীন বিশেষ মহড়া প্রদর্শন করে পঞ্চগড় আর্মি ক্যাম্পের সদস্যরা। পঞ্চগড় আর্মি ক্যাম্প কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হক জানান, ভোট কেন্দ্রগুলোর পাশাপাশি জেলার নিরাপত্তা নিশ্চিত করতে গড়ে তোলা হয়েছে একাধিক স্তরের নিরাপত্তা বলয়। পুলিশ, বিজিবির পাশাপাশি সেনাবাহিনী টহল অব্যাহত থাকবে। একই সাথে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার পাশাপাশি জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযানের পাশাপাশি অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে বিশেষ এ টহল চলমান থাকবে বলে জানান তিনি।